মধ্যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মিলন হোসেন, সহকারী শিক্ষক, ইংরেজি সৃষ্টি, সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী থেকে আজকের এই সপ্তম শ্রেণীর ক্লাসে আমি তোমাদের সামনে রয়েছি। পাঠের বিষয় হচ্ছে ফিউচার ইনডিফিনিট, এবং অলরেডি আমরা আলোচনা করেছি প্রেজেন্ট টেন্সের চারটি টেন্স, পাস্ট টেন্সের চারটি। আজকে আমরা ফিউচার টেন্স সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং অবশ্যই এই ফিউচার ইনডিফিনিট টেন্স আলোচনা করার আগেই তোমাদের কাছ থেকে একটু অতীত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। দ্যাট মিনস প্রিভিয়াস ক্লাসের যে প্রিভিউ। মাহমুদুল হাসান, বলো তো বাবা তুমি একটু যে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি ছিল? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্ট। আর নেগেটিভ হলে কি হয়? নেগেটিভ হলে সাবজেক্টের পরে ডিড নট ব্যবহার হয়, এবং সেই ক্ষেত্রে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই না? ওকে, থ্যাংক ইউ তোমাকে। এবারে শান্ত, শান্ত তুমি একটু বলো তো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম ইজ প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সটেনশন, হ্যাঁ। তো এই যে আমাদের বিষয়গুলো, এগুলো যদি আমরা ঠিক মতো আমাদের মনের মধ্যে রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে সুবিধা হবে, ন্যারেশনে সুবিধা হবে, ট্রান্সফরমেশনে আমরা সহজে করতে পারবো। মানে এটা হচ্ছে এমন একটা দিক, সেন্ট্রাল একটা পয়েন্ট টেন্স, যেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারবো। যেমন বাস টার্মিনাল থেকে বিভিন্ন জেলায়, উপজেলায় যাওয়া যায়, হ্যাঁ, একটা টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া যায়, তেমনি টেন্স যদি শিখি তাহলে গ্রামারের বিভিন্ন পয়েন্টে আমরা সুন্দরভাবে বিচরণ করতে পারবো। তো আজকে ফিউচার ইনডিফিনিট টেন্স দেখো, সংজ্ঞা যদি আমি দেই তাহলে দাঁড়াবে বিষয়টা এরকম যে ভবিষ্যৎকালে, ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে, ঘটবে বা হবে বুঝালে হ্যাঁ, ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বা হবে। আচ্ছা, সাইডটা মনে হয় কেটে যাচ্ছে, অত দূর যাওয়া যাবে না। বুঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। তার মানে ফিউচার মানে যে কাজটা এখনো হয়নি, ভবিষ্যতে হবে, এই ধরনের যদি বুঝাই, তাহলে এটা সংজ্ঞা দিলাম। চেনার উপায় আমি একটু ছোট করে লিখতেছি যেন সবগুলো আটাতে পারি। বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে বলতে পারবা? বাংলা ক্রিয়ার শেষে কি হয়? ব বে বা থাকবে। হ্যাঁ, ব, বে, বেন। হ্যাঁ, ব, বে, বেন ইত্যাদি চিহ্ন থাকে। গঠন, গঠন সাবজেক্ট প্লাস শ্যাল উইল, শ্যাল অথবা উইল, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ ভার্ব, ভার্ব বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, ভি1, ইয়েস স্যার। হ্যাঁ, অবজেক্ট প্লাস এক্সটেনশন দিলে হয়, না দিলে সমস্যা নেই। এবারে গঠন আমরা আলোচনা করার পরে উদাহরণে যদি যাই, তাহলে আমরা বলতে পারি আমি আগামীকাল স্কুলে যাব। হ্যাঁ, আমি আগামীকাল স্কুলে যাব, তাহলে এটা কি হবে? আই শ্যাল, আই শ্যাল আই শ্যাল গো টু স্কুল টুমরো। হ্যাঁ, আই শ্যাল গো টু স্কুল টুমরো। এখন বিষয় হচ্ছে
আই শ্যাল গো টু স্কুল টুমরো, এখানে আমি দেখো শ্যাল অবলিক উইল দিয়েছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে আমাদের শ্যাল উইল হবে, আর ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই এর ক্ষেত্রে শ্যাল হয়, উই এর ক্ষেত্রে শ্যাল হয়, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আবার এই যে এখানে বলছে আই শ্যাল গো টু স্কুল টুমরো, আমরা এভাবে বলতে পারি টুমরো আই শ্যাল গো টু স্কুল, মানে আমরা এই অ্যাডভার্বিয়াল কোনো ওয়ার্ডকে সামনেও ব্যবহার করতে পারি। আই শ্যাল গো টু স্কুল টুমরো, আমি যদি এটা বলে আমি আগামীকাল স্কুলে যাব না, যাব না, তাহলে আমি কি বলবো? শ্যালের পরে একটা নট কেন যাবেন না? কেন 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 কেন? আই শ্যাল নট, আই শ্যাল নট গো টু স্কুল টুমরো। আচ্ছা, তো এটাই যদি আমি ইন্টারোগেটিভ দেই, আমি আগামীকাল স্কুলে যাব না, আমি যদি এটা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি হবে? আমি কি আগামীকাল স্কুলে যাব, তখন অবশ্যই এই শ্যাল কথাটি প্রথমে চলে আসবে। শ্যাল আই গো টু স্কুল টুমরো, এবং এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে তোমাদের মধ্যে একজন বলো তো যে সে আগামী বছর লন্ডন যাবে, এটা কি হবে? সে আগামী বছর লন্ডন যাবে, কে বলতে পারবা? He will go London in next year. নেক্সট ইয়ার হি উইল গো টু লন্ডন নেক্সট ইয়ার, অথবা নেক্সট ইয়ার হি উইল গো টু লন্ডন। তাহলে আমার ফিউচার ইনডিফিনিট টেন্সের, স্যার আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা এত এত সাউন্ড হচ্ছে কেন? একটু দেখো। আচ্ছা, ফিউচার ইনডিফিনিটের পরে এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস, এটাতে কারো কি কোনো প্রবলেম আছে? এই টনি তালুকদারের মনে হয় এই খটখট শব্দটা হচ্ছে, এটা বাবা তুমি কমাও। আচ্ছা, তো আমরা এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা অবশ্যই ফিউচারের কিছু গঠন পাবো, এবং কন্টিনিউয়াস টেন্সের কিছু গঠন প্রণালী পাবো। কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী মানে কিন্তু সাবজেক্টের পরে কি হয়? সাবজেক্টের পরে শ্যাল বি, উইল বি এবং ভার্বের সাথে আইএনজি। আমরা কিন্তু অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত পাবো। তো দেখি আমরা এখানে গঠন প্রণালী, তাহলে চিনার উপায় কি? এখানে চিনার উপায় কি হবে, কেউ বলতে পারবা? ইতে থাকিব, ইতে থাকিবে, ইতে থাকিবেন। হ্যাঁ, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন ইত্যাদি চিহ্ন থাকে। গঠনের ক্ষেত্রে এই জায়গায় একটু চেঞ্জ আসবে, শ্যাল বি অবলিক উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, শ্যাল বি, উইল বি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি বইটি পড়তে থাকবো, আমি বইটি পড়তে থাকবো। তাহলে এখন এটা এখন গঠন অনুযায়ী করি। আই, যদি I shall be reading the book. হ্যাঁ, আই শ্যাল বি, রিড হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার সাথে একটা আইএনজি যুক্ত হবে। এই যে ভার্বের সাথে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় আইএনজি হয়, পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে না। তাহলে আই শ্যাল বি রিডিং বইটি, টি থাকার কারণে দা হবে, দা বুক। আই শ্যাল বি রিডিং দা বুক, আমি বইটি পড়তে থাকবো। আচ্ছা,
আমি বইটি পড়তে থাকবো না, তাহলে আই শ্যাল নট বি রিডিং দ্য বুক। আবার আমি কি বইটি পড়তে থাকবো, তাহলে শ্যাল আই বি রিডিং দ্য বুক। এইভাবে আমাদের যে নেগেটিভ, ইন্টারোগেটিভ, এভাবে কিন্তু আমাদের স্ট্রাকচার গুলোকে ফলো করতে হয়। এরপরে কারো কি প্রবলেম আছে এটাতে? নো স্যার। ওকে, তারপরে আমরা চলে যাই ফিউচার পারফেক্ট টেন্সে। দেখো সবকিছু আমি কিন্তু একবার লিখেছি, লেখার পরে কিন্তু আমাকে সামান্য চেঞ্জ করতে হচ্ছে। তোমরা এই বিষয়গুলোকে একটু খেয়াল করো। সব এই যে ফিউচার পারফেক্ট মানে ভবিষ্যৎকালে কোনো কাজ এই যে ঘটবে বা হবে, এটা আচ্ছা আগের যেটা ইয়া করেছিলাম ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এটা কিন্তু চেঞ্জ করেছিলাম না, একটু মিস্টেক হয়ে গেছে। কন্টিনিউয়াস এখানে চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে বলো তো? ভবিষ্যৎকালে কোনো কাজ এই যে ঘটবে বা হবে এখানে থাকবে না, ঘটতে থাকবে। ঘটতে বা চলতে থাকবে, চলতে থাকবে। এইভাবে হলে কিন্তু তো অবশ্যই কিন্তু তোমাকে কিন্তু তো কথাটা থাকতে হবে কন্টিনিউয়াস টেন্সে। ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটতে বা চলতে থাকবে বোঝালে তাকে ফিউচার, ফিউচার এই যে ইনডিফিনিট ছিল এই জায়গায় কিন্তু আমরা কি করব? ফিউচার কন্টিনিউয়াস। স্যার হ্যাঁ, কন্টিনিউয়াস স্যার ওখানে টেন্স বলে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। আচ্ছা, তো ফিউচার কন্টিনিউয়াস এর পরে আমরা চলে যাব ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে একটু পরিবর্তন আবার নিয়ে আসবো। বলো সংজ্ঞাটা কি হবে? ফিউচার পারফেক্টের সংজ্ঞা কি হতে পারে? ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে এরূপ বুঝালে ফিউচার পারফেক্ট টেন্স। হ্যাঁ, ভবিষ্যৎ কোনো কাজ ঘটে থাকবে বা হতে থাকবে এরকম বুঝালে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। স্যার ওখানে কি হবে এটা স্যার? ঘটিয়া থাকবে। স্যার হ্যাঁ বলো, কারো কোনো প্রবলেম কোনো জায়গায় বুঝতে পারোনি? আচ্ছা, ফিউচার পারফেক্ট। আচ্ছা, ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটিয়া থাকবে বোঝালে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। চেনার উপায়, বাংলার ক্রিয়া শেষে ইয়া থাকবো, ইয়া থাকবে, ইয়া থাকবো, ইয়া থাকবে, ইয়া থাকবেন, হ্যাঁ ইত্যাদি চিহ্ন থাকে। গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, শ্যাল হ্যাভ, ধন্যবাদ তোমাকে। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। হ্যাঁ, যেখানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকবে সেখানে কিন্তু পাস্ট পার্টিসিপল অবশ্যই। তাহলে এই কথাটাই যদি আমি বলি আমি বইটি পড়িয়া থাকবো, ইয়া থাকবো, তার মানে আমি বইটি পড়িয়া থাকবো, তাহলে এখানে হবে আই শ্যাল হ্যাভ রিড হ্যাঁ আই শ্যাল হ্যাভ রিড দ্য বুক। আই শ্যাল হ্যাভ রেড, তখন রিড বলা যাবে না, রেড মানে রিডের তিনটা ফর্মে এক, যার কারণে আই শ্যাল হ্যাভ রেড দ্য বুক। এখানে একটু নামে গেছে লেখাটা, হ্যাঁ রেড দ্য বুক, আই শ্যাল হ্যাভ রেড দ্য বুক। এইভাবে আমাদেরকে যে ফরম্যাট গুলো চেঞ্জ হচ্ছে একটুই, কিন্তু আগেই কিন্তু আমি বলছিলাম আই শ্যাল বি রিডিং, কি কারণে? তো পড়িতে থাকবো, তে থাকবো ছিল, এখন কিন্তু আছে পড়িয়া থাকিব। তখন পারফেক্ট, ফিউচার পারফেক্ট এই ব, বে, বেন এগুলা থাকলেই কিন্তু অবশ্যই কিন্তু ফিউচার টেন্স ইন্ডিকেটিং করে, সেটা যে কোনো ফিউচার টেন্স হতে পারে। তাহলে আমরা মোটামুটি ফিউচার পারফেক্ট শিখলাম। এবার যদি আবার বলি ফিউচার পারফেক্ট এর সাথে একটা কন্টিনিউয়াস যুক্ত করছি, কন্টিনিউয়াস, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটার ক্ষেত্রে আমরা কি করব?
এই টেন্সটার মধ্যে কিন্তু পারফেক্ট এবং কন্টিনিউয়াস এই দুইটারই কিন্তু সমন্বয় ঘটেছে। ফিউচার এবং পারফেক্ট দুটারই সমন্বয় ঘটেছে। তো যার কারণে আমরা কি হবে, ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে বা যাবত, ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে বা যাবত ঘটিতে বা চলিতে থাকবে বুঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আচ্ছা, এবারে চিনার উপায়ে কি হবে পরিবর্তন, এটা কি বললাম, ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতে বা ঘটিতে থাকবে। এটা যদি শুধুমাত্র কন্টিনিউয়াস হতো, আমি কিন্তু এখানে কিন্তু কিছু সময় এই কথাটা বলতাম না, ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটিতে বা চলিতে থাকবে, তাহলে এভাবে আমি কিন্তু ফিউচার কন্টিনিউয়াস বলতাম। কিন্তু যখনই পারফেক্ট হবে তখন কিন্তু কিছু সময় উল্লেখ থাকবে। ওকে, এরপরে আমরা চিনার উপায়ে কি বলবো, চিনার উপায়ে শান্ত উত্তর দাও তো বাবা তুমি একটু। মাহমুদুল হাসান অনেক উত্তর দিয়েছে, শান্ত একটু বলো যে বাংলা ক্রিয়ার শেষে আমরা কি বলবো। শান্ত মনে হয় শুনতে পাচ্ছে না। মাহমুদ Yes, sir. বলো। তে থাকবে, তে থাকবো, তে থাকবেন প্লাস হ্যাঁ, সময় ওকে, ইত্যাদি বোঝায়। হ্যাঁ সুন্দর বলেছো তুমি। বাংলা ক্রিয়ার শেষে এই তে থাকবো একটু আগেও কিন্তু আমরা আলোচনা করলাম, তাই না, ফিউচার কন্টিনিউয়াসে। Yes, হ্যাঁ, এখানেও তাই থাকছে, sir. তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, ইত্যাদি চিহ্ন থাকে। কিন্তু ইত্যাদি চিহ্ন থাকবে এই জায়গাটাতেই ডিফারেন্স, কিন্তু সময় উল্লেখ থাকে। কারণ দেখো এখানে দেখো কিছু সময় ধরে বা যাবত, এখানে সময়, এই কারণে এই কথাটা এখানে উল্লেখ করতে হবে, কিন্তু সময় উল্লেখ থাকে। এবারে গঠনের ক্ষেত্রে, শান্ত গঠনের ক্ষেত্রে শান্ত চুপচাপ নীরব। মাহমুদ বলো, সাবজেক্ট প্লাস Shall have been বা will have been plus verb plus ing plus object plus since বা for হ্যাঁ plus হ্যাঁ time. হ্যাঁ, থ্যাংক ইউ। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে ভার্ব ওয়ানও আমরা দিতে পারি। হ্যাঁ, আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স ফর, হতে বা থেকে বোঝালে সিন্স, যাবত বোঝালে ফর, হ্যাঁ প্লাস টাইম। আচ্ছা, এখানে আমরা বলতে পারি 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত বালকটি হাঁটতে থাকবে। 2 ঘন্টা যাবত বালকটি হাঁটতে থাকবে, তাহলে এটার ইংলিশ কি হবে? The boy will have been walking for 2 hours. হ্যাঁ,
তাহলে দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর ক্ষেত্রে উইল হ্যাভ বিন হবে। তাহলে দ্য বয় উইল হ্যাভ বিন ওয়াকিং, যাবত আছে তাই না, এই জন্য এখানে কি হবে ফর, ওয়াকিং ফর টু টু আওয়ার্স, ওয়ার্কিং ফর 2 hours। এই তো মোটামুটি এটা যদি 2 ঘন্টা যাবত বালকটি হাঁটতে থাকবে না, তাহলে আমরা কি বলতাম, দ্য বয় উইল হ্যাভ নট বিন ওয়ার্কিং ফর 2 hours। আচ্ছা, এইভাবে আমরা মোটামুটি 4টি টেন্সের আলোচনা শেষ করলাম ডিয়ার স্টুডেন্টস। তো মনে হয় তোমাদের আজকের পর থেকে আর আগে যেমন তোমরা কঠিন অবস্থার মধ্যে বা একটু করে ভুল হতো সেটা আর হবে না। আর বিশেষ করে মাহমুদ হাসান, তুমি অনেকটি প্রশ্নের উত্তর ভালো দিয়েছো, শতকরা 99%ই তুমি সুন্দর বলেছো। তো তোমাকে এর জন্য থ্যাঙ্কস জানাই। এরকম করে আসলে ছাত্রছাত্রীদের সহযোগিতা এবং টিচারদের যে এই যে এক্সপ্রেশন, এটা মিলেই কিন্তু একটা ক্লাস প্রাণবন্ত হয়ে ওঠে। তো আজকে আমরা এখন যেহেতু 4টি সেন্স আমরা শেষ করলাম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে শুরু করেছিলাম, ফিউচার ইনডিফিনিট, তার মাঝখানে ছিল ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এবং সর্বশেষ যেটি ছিল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। একদম সংজ্ঞা, চেনার উপায়, গঠন, উদাহরণ, মানে 4টি অপশানই কিন্তু সুন্দরভাবে আমরা এখানে তুলে ধরেছি। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে, যেহেতু এটি অনলাইন ক্লাস, এগুলো রেকর্ডিং এর মাধ্যমে আমরা প্রিজার্ভ করে রেখে দিতে পারি। ইউটিউবেও তোমাদের এই ক্লাসগুলো থাকে, তোমরা যে কোনোভাবে সার্চ দিয়ে যখনই কোনো প্রবলেমে পড়বে আবার এগুলো কিন্তু তোমরা কিন্তু এটা নিয়ে নিতে পারো। তো এখন আমি এই 4টি টেন্সের উপর ভিত্তি করে 2-1টি ট্রান্সলেশন আমরা আলোচনা করতে পারি, যেহেতু সময় আছে। আমি তো মনে করেছিলাম হয়তো আজকে শেষ করতে পারবো না, সত্যি শেষ হতো না যদি এই লেখাগুলো সব মিশে দিয়ে নতুন নতুন করে লিখতে হতো। হ্যাঁ, বোর্ডে সবকিছু এঁটে গেছে, যদিও একটু মনে করো ফাঁকা লিখলে ভালো লাগতো, কিন্তু আমাদের ওই যে ক্যামেরার সামনে সবকিছু ধরবে না, যার কারণে একটু আমাকে এভাবে লিখতে হয়েছে। তো এখন আমরা একটু আলোচনায় যেতে পারি, আমরা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করতে পারি, তারপরে আমরা ইনশাল্লাহ ক্লাস শেষের দিকে চলে যাব। তো 4টি টেন্সের উপরে ভিত্তি করে আমি কয়েকটি ট্রান্সলেশন তোমাদের সাথে আলোচনায় যেতে চাই। সেটি মনে হয় বেটার হয়, কারণ যেটা শিখলাম সেটা আমরা কতটা প্রয়োগ করতে পারি সেটা আমাদের একটা দেখার বিষয়। বালকগুলো পুকুরে সাঁতার কাটবে। হ্যাঁ, বলো মাহমুদুল, এটা কোন টেন্সের মধ্যে পড়ছে? ফিউচার ইনডিফিনিট। হ্যাঁ, তাহলে কি হবে? ইংলিশে ট্রান্সলেশন এটা ট্রান্সলেশন কি হবে বাবা, বলো? বালকগুলো পুকুরে সাঁতার কাটবে। The boys will swim in হ্যাঁ, the pond. আচ্ছা, দা বয়েজ উইল সুইম ইন দা পন্ড। আচ্ছা, দ্য বয়েজ উইল সুইম ইন দ্য পন্ড, তাহলে কাটবে, ব বে বেন থাকলে ফিউচার ইনডিফিনিট, যার কারণে আমরা এটা করলাম। এবারে যদি আমি বলি যে বালকগুলি পুকুরে সাঁতার কাটতে থাকবে, এটা কি করবা বলো? এইটার কি করবা? The boys will be swimming in the pond. উইল বি
সুইমিং, ডবল এম হবে তাই না? কেন ডবল এম Yes, sir. হবে? এই যে এম এর আগে একটা ভাওয়েল আছে তাই। দ্য বয়েজ উইল বি সুইমিং ইন দ্য পন্ড। আচ্ছা, কি জন্য এভাবে হলো? আমরা এখানে তে থাকবে মানে এটা ফিউচার কন্টিনিউয়াসে আমরা চলে গেছি। Future continuous. হ্যাঁ, এরপর Yes, আমরা sir. বলতেছি, এখানে আমরা বলছি বালকগুলো পুকুরে সাঁতার কেটে থাকবে, সাঁতার কেটে থাকবে মানে কাটিয়া থাকবে। হ্যাঁ, তাহলে এটার আবার কি আসবে? দ্য বয়েজ উইল হ্যাভ, তাই না? Will have হ্যাঁ, will have হ্যাঁ, swimmed in the pond. সোয়াম, সুইমের পাস্ট পার্টিসিপল দিতে হবে, পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, দ্য বয়েজ উইল হ্যাভ সোয়াম ইন দ্য পন্ড। আচ্ছা, এখন বলা হচ্ছে বালকগুলো পুকুরে 1 ঘন্টা যাবত, 1 ঘন্টা যাবত সাঁতার কাটতে থাকবে। তাহলে কি হবে? The boys will have been swimming for 1 hour. The boys will have been swimming in the pond for an hour. For 1 hour দরকার নেই, 1 ঘন্টা হলে এন দিবা। হ্যাঁ, for an hour। Yes, sir. হ্যাঁ, বালকগুলি পুকুরে 1 ঘন্টা যাবত সাঁতার কাটতে থাকবে, এইভাবে for an hour। তাহলে দেখো একটা মাত্র সেন্টেন্স দিয়ে আমরা 4 রকম করতে পারলাম। প্রথমটা ছিল আমাদের বালকগুলি পুকুরে সাঁতার কাটবে, এটা ফিউচার ইনডেফিনিট ছিল। আমরা দিয়েছি দ্য বয়েজ উইল সুইম ইন দ্য পন্ড। তারপরে আমরা দিয়েছিলাম যে বালকগুলি পুকুরে সাঁতার কাটতে থাকবে, ছিল, তার কারণে ফিউচার কন্টিনিউয়াস হওয়ার কারণে দ্য বয়েজ উইল বি সুইমিং ইন দ্য পন্ড, এটা ছিল। তারপরে আবার কি কাটিয়া থাকবে, ইয়া থাকবে ইত্যাদি ছিল। এটা আমরা পাচ্ছি যে ফিউচার পারফেক্ট টেন্স, যার কারণে শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর সাথে পাস্ট পার্টিসিপল হয়, এই জন্য সোয়াম দিলাম। হ্যাঁ, দ্য বয়েজ উইল হ্যাভ সোয়াম ইন দ্য পন্ড। আর বালকগুলি 1 ঘন্টা যাবত পুকুরে সাঁতার কাটতে থাকবে, এটা অবশ্যই সময় উল্লেখ করে যখন থাকে তখন আমরা এখানে পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে গণ্য করছি। তাহলে কি হবে? দ্য বয়েজ উইল হ্যাভ বিন সুইমিং ইন দ্য পন্ড ফর অ্যান আওয়ার। আমি একটি সেন্টেন্স দিয়ে 4টি টেন্সের আলোচনা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো মোটামুটি যখন আলোচনা যখন বললাম যে তোমাদের এটা দেখি একটু পরীক্ষা করে কে কিরকম পারছো, অনেকে কিন্তু হারিয়ে গেছো, শুধু মাহমুদুল হাসান প্রশ্নের উত্তর দিয়েছো। বাবা, তুমি সাহসী ছেলে। হ্যাঁ, সেই সাহসী হয় যার ভিতরে কিন্তু বিদ্যার যে একটা কি বলা যেতে পারে ফোর্স আছে। হ্যাঁ, লেখাপড়ার এই জিনিসটা কিন্তু তুমি সুন্দর করে বুকে ধারণ করেছো, যার কারণে স্যার প্রশ্ন করলে আমি পারবো। আমি কিন্তু কঠিন কোনো বিষয়ে যাইনি। অনেকে মনে করছে যে কঠিন স্যার হয়তো আমাকে ধরবে, নাম ধরে রাখবে, কঠিন কোনো বিষয়, এর জন্য কিন্তু হারিয়ে গেছিল। হ্যাঁ, পরবর্তীতে যাই হোক একজন ফিরে আসছো তোমরা, ভালো লাগলো। হ্যাঁ, যে স্যার কি আলোচনা করছে এর মধ্যে ঢুকি, তাই না? তো আজকের মতো তাহলে ক্লাস এখানে সমাপ্ত টানছি। তো আগামীতে তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। আর সবাই অবশ্যই বাড়িতে অবস্থান করবে, বাইরে গেলে মাস্ক পরিধান করবে। আর বাবা মার সান্নিধ্যে যেহেতু থাকছো, অবশ্যই তাদেরকে রেসপেক্ট, সম্মান, শ্রদ্ধা হ্যাঁ জানাবে। কারণ এই বাবা মা এবং শিক্ষক এরা কিন্তু অকৃত্রিম বন্ধু, সবসময় তোমাদের ভালো চাই। হ্যাঁ, এই কারণে তাদের প্রতি তোমরা উত্তম আচরণ করবে, ভালো আচরণ করবে। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।